This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদায় তৃণমূল নেতা খুনে দলেরই সহ সভাপতিকে তলব পুলিশের। দুলাল সরকার খুনের ঘটনায় এবার তৃণমূলের সহ সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে জিজ্ঞাসাবাদ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। নরেন্দ্রনাথের দুই ভাইকেও থানায় ডেকে জিজ্ঞাসাবাদ। নিহত তৃণমূলের জেলা সহ সভাপতি দুলাল সরকারের সঙ্গে নরেন্দ্রনাথ তিওয়ারির বিবাদ ছিল বলে খবর সূত্রে। যদিও গোটা ঘটনায় নিজেকে নির্দোষ বলে দাবি তৃণমূলের মালদা সহ সভাপতির। কথা বলবো আমাদের প্রতিনিধি সুব্রত আমাদের সঙ্গে রয়েছে বিগ ওয়ালে। সুব্রতর সঙ্গে কথা বলি। এই মুহূর্তে আমাদের প্রতিনিধিরা আমাদের সঙ্গে রয়েছেন বিগ ওয়ালে। সুব্রত আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, এই যে সহ সভাপতি তাকে ডেকে পাঠানো হলো, এখনো অবধি তাকে জিজ্ঞাসাবাদে সে বলছে নির্দোষ, কিন্তু তার সঙ্গে এই ঘটনার লিঙ্কটা কোথায় যদি একটু ক্লিয়ার করে বল। দেখো, এখানে মূলত যেটা হচ্ছে যে এলাকাতে জুড়ে দুলাল সরকারের সাম্রাজ্য মূলত হচ্ছে 22 নম্বর ওয়ার্ড এবং আশেপাশের যে সমস্ত ওয়ার্ডগুলো রয়েছে, এবং বিশেষ করে ঝলঝলিয়া, মহানন্দা কলোনি, মালদা শহরের এই সমস্ত এলাকাতে কিন্তু দুলাল সরকারের পাশাপাশি নরেন্দ্রনাথ তিওয়ারিরও কিন্তু সেখানে ছিল, এবং নরেন্দ্রনাথ তিওয়ারির পরে দুলাল সরকার সেখানে কিন্তু তার আধিপত্য অনেকটাই বিস্তৃত করে ফেলেছিল, এবং সেই নিয়ে নরেন্দ্রনাথ তিওয়ারি এবং দুলাল সরকারের মধ্যে বিবাদ আজকে নতুন নয়, এর আগেও কিন্তু বিবাদ ছিল। সে এমনকি 2022 সালে পুরসভা নির্বাচনের পরে যখন নরেন্দ্রনাথ তিওয়ারি নিজে হেরে যান, দুলাল সরকার জিতে যান, তখনও কিন্তু তারপরে সেই নরেন্দ্রনাথ তিওয়ারির সঙ্গে ঝামেলা হয়, দুলাল সরকারের অনুগামীদের মধ্যে বিবাদ বাধে এবং নরেন্দ্রনাথ তিওয়ারি আক্রান্ত হন এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিও থাকেন। কিন্তু সবে কিছুর সঙ্গে এই দুলাল সরকারের খুনের ঘটনায় কতটা লিঙ্ক সেটা কিন্তু এখনও স্পষ্ট করেনি পুলিশ। তবে সে কারণে পুলিশের এক আধিকারিকের সঙ্গে একটু আগেও কথা হলো আমার। এই মুহূর্তে আমি ইংরেজবাজার থানাতেই দাঁড়িয়ে রয়েছি এবং এখানে এখনও তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা বলছেন তারা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছেন এবং তাদের পুরো বিষয়টা কিন্তু তাদের কাছ থেকে আলাদা করে খতিয়ে দেখা হচ্ছে। বোঝা যাচ্ছে কোথাও না কোথাও একটা লিঙ্ক তো রয়েছে, অর্থাৎ কোনো একটা বিষয় তো রয়েছে, এবং তার স্ত্রী, যার নিহত যে তৃণমূল নেতা তার স্ত্রী সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন দলের মধ্যেই কোনো একটা কোন্দল রয়েছে, তার ফলাফল তার স্বামীর মৃত্যু, এরকম একটা তিনি ইঙ্গিত দিয়েছিলেন। কি বলেছিলেন শোনাই আপনাদের কারণবার। দিনের আলোর মতো পরিষ্কার মালদাবাসীর কাছে কে বা কারা করেছে এবং তাদের কি উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে তারা টাকা খরচ করে নিশ্চয়ই এই কাজটা ভাড়াটে গুন্ডাদের দিয়েই করেছে। আপনারা দেখেছেন, কখনো আপনারা শুনতে পেয়েছেন 10 লক্ষ টাকার বিনিময়ে হয়েছে, কেউ বলেছেন। তো এই তথ্যগুলো যাদের কাছে আছে বা যারা করেছেন তারা জানেন চেয়ারম্যান হতে চলেছেন দুলালবাবু। এই কথাটা আমাদের কানেও ছিল বিভিন্ন দলের মানুষের কাছ থেকে এবং বিভিন্ন জায়গা থেকে। এখন হতে পারে সে কারণেও। এক্ষেত্রে তনিষ্ঠা, তুমি বেশ কয়েকবার লিঙ্ক শব্দটা ব্যবহার করলে এই দুলাল সরকার খুনের ঘটনায়। আমি তার সঙ্গে ম্যান শব্দটাও অ্যাড করব, কারণ লিঙ্ক ম্যানের খোঁজ এবার পাওয়া গেছে। TV9 বাংলার কাছে এক্সক্লুসিভ সেই তথ্য, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে যে মনোজ গুপ্তা এবং তার সঙ্গে সমরেশ বিশ্বাস, এদের সঙ্গে মুক্তার বলে একজন ছিলেন। এই মুক্তার সেই মানুষগুলোর খোঁজ করতেন যাদের এই পাসপোর্ট দরকার, যারা অনুপ্রবেশের জন্য জালিয়াতির মাধ্যমে ভারতীয় পাসপোর্ট নেবেন। একটা নেক্সাস চলতো, এবং এক্ষেত্রে 2.5 থেকে 3 লক্ষ টাকা কেউ যদি গোটা বিষয়টার জন্য পে করেন দেন, তাহলে তার হাতে ওই পাসপোর্ট চলে আসতো, আসল পাসপোর্ট, কিন্তু জালিয়াতি করে। একটু এই নেটওয়ার্কিংটা জানবো আমার সহকর্মী তন্ময় প্রামাণিকের কাছ থেকে। তন্ময়, কীভাবে গোটা নেটওয়ার্কিংটা হতো? এটা পুরো নেক্সাসের মতন, এবং সেখানে কেউ 5,000 নিচ্ছেন, কেউ 25,000, পুরোটা 2.5 থেকে 3 লাখ টাকা। পুরো দেখো, একেবারে গোটা বিষয়টাই হচ্ছে একটা ইনস্টিটিউশনাল বিষয়, একদম রেড চার্ট বাঁধা আছে। কীরকম? আমি বাংলাদেশি, আমি এই দেশে যদি চলে আসি, একটা পাসপোর্ট বানাই, তাহলে আমার যাবতীয় ডকুমেন্টস তৈরি হয়ে গেল। তার মধ্যে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তুমি প্যান কার্ড বলো, যাবতীয় সব কিছু তৈরি হয়ে গেল। সেখানে কি করছে না, এই যে সমরেশ, এই যে মনোজ, এরা 2.5 থেকে 3 লাখ টাকা নিত। অর্থাৎ আমি বাংলাদেশি হলে 2.5 থেকে 3 লাখ টাকা আমি দিয়ে দেব, এবং 2.5 থেকে 3 লাখ টাকা দিয়ে দিলেই আমার পাসপোর্ট রেডি হচ্ছে। ওরা রেডি করছে। ওরা 50 থেকে 60,000 টাকা খরচ করতো পাসপোর্ট তৈরির জন্য, বাকি টাকাটা দুজনে ভাগ করে নিত। এই 50 থেকে 60,000 টাকাটা নানানভাবে তারা ভাগ করে দিত। কীরকম? একদম নিচে যদি ধরি, যে একজন পিয়ন যিনি রয়েছেন পোস্ট অফিসে, পাসপোর্টের কাগজ বা চিঠি বা পাসপোর্টটা পৌঁছে দেবেন,
তিনি পেতেন 1 থেকে 3,000 টাকা বা 4,000 টাকা। না মানে প্রথম কাদের কাদের দরকার সেই খবরটা মনোজ আমাদের মুক্তার মারফত আসতো। মুক্তার হচ্ছে খরিদ্দার ধরে আনতো, খদ্দের নিয়ে আসতো, অর্থাৎ কোন বাংলাদেশি চাইছেন এপাশে তথ্য ডকুমেন্টস তৈরি করতে, পাসপোর্ট তৈরি করতে, সে নিয়ে আসার জন্য মাথা পিছু 3 থেকে 5,000 6,000 টাকা পেত। তো সে এনে দিল। এরপরে 25,000 টাকা দিয়ে একজন অফিস স্টাফ ছিল, সে যাবতীয় কাগজপত্র রেডি করতো। মানে বেতন করা স্টাফ, মানে তাকে মাসে মাসে সেই মাইনে দেওয়া হতো, মাসে মাসে মাইনে দেওয়া বেতন করা স্টাফ, তিনি সেই জাল কাগজপত্র তৈরি করছেন, জোগাড় করছেন। এরপর ধরে নাও কোনো, যেমন আমরা কদম্বগাছি পঞ্চায়েতের খবর করেছিলাম, সবচেয়ে বেশি বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে ওখান থেকে পঞ্চায়েতের প্যাড নিয়ে। তো সেখানে যারা কাজ করতো তাদের এই একটা তথ্য তৈরি করে দেওয়ার পিছনে 2 থেকে 4,000 6,000 টাকা পর্যন্ত দেওয়া হতো। তাহলে একদিকে আধার কার্ড তৈরি হচ্ছে, প্যান কার্ড তৈরি হচ্ছে, ভোটার কার্ড তৈরি হচ্ছে, বার্থ সার্টিফিকেট তৈরি হচ্ছে, সব রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরি হচ্ছে। সেইগুলো তৈরি করার জন্য ওই কোথাও 2,000 4,000 6,000 10,000 এই সবটা মিলিয়ে এই 50-60,000 টাকা খরচ হতো। আর মজার ব্যাপার, এর মধ্যে আর একটা খরচ ধরা ছিল, সেই খরচটা হচ্ছে যে ভেরিফিকেশন বা পাসপোর্ট অফিসে যিনি রয়েছেন, সেখানেও দেওয়া হতো 10 থেকে 12,000 টাকা। এবং সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে, যেরকম তন্ময় আমার সহকর্মী বলছিলেন, কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে যদি দেখা যেত যে নথিটা ভুয়ো রয়েছে, তাহলে সেক্ষেত্রেও আব্দুল হাইয়ের মতো মানুষজন ছিলেন যারা ওই ভুয়ো নথি থাকলেও তারা ভেরিফাইড দেখিয়ে দিতেন। তার মানে এই দুর্নীতির জালেও যদি কেউ কোনোরকমভাবে না করে উঠতে পারতেন সেই জাল নথি, সেক্ষেত্রে সেটাও ভেরিফাইড হয়ে যেত। ঠিক এইভাবেই এই নেক্সাস ছিল। আচ্ছা, অনুপ্রবেশকারীর প্রসঙ্গ এলো, জাল পাসপোর্টের প্রসঙ্গ এলো, তাহলে বাংলাদেশের প্রসঙ্গ তো আনতেই হয়। তার কারণ ঢাকা নতুনভাবে বেপরোয়া। এর আগে আমরা দেখেছি কট্টর মৌলবাদীরা তারা হিন্দুদের ওপর নিপীড়ন চালাচ্ছে, নানান ধরনের হুমকি টুমকি দিচ্ছে। আর এবার বিজেপি দাপাদাপি শুরু করেছে সীমান্তবর্তী এলাকায়, মালদা, নদিয়া, যে সমস্ত জায়গায় আন্তর্জাতিক সীমানা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি শুধুমাত্র দাপাদাপি করছে, প্ররোচনা দিচ্ছে এমন নয়। যদি ফেন্সিং দিতে যাচ্ছে বিএসএফ, তাহলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা বাঁধিয়ে বসছে। এবং খুব স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দা, বিশেষত যারা সীমান্তবর্তী এলাকায় বসবাস করছেন, তারা এতে রীতিমতো ক্ষুব্ধ। কি বলছেন দু জায়গার বাসিন্দার বক্তব্য শোনাবো। একদিকে কৃষ্ণনগর, অন্যদিকে মালদার বাসিন্দা। জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণনগর থানার বাখরাবাদ গ্রাম পঞ্চায়েতের সুখদেবপুর গ্রামে বর্ডারে 3 দিন ধরে ফ্ল্যাগ মিটিং হয়েছিল বিএসএফ এবং বিডিআরের মধ্যে বাংলাদেশের। তার মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত তো এই যে ওরা বাংলাদেশরা বলছে যে আমরা তার ভাড়া করতে দেব না, কিন্তু ভারত চাইছে যে তার ভাড়াটা হোক। এই জন্যে কালকে দুদিক থেকে লোক এসেছিল, বিএসএফরাও ডেকেছিল, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। হই হুল্লো হয়ে কালকে বাড়ি চলে এসেছিল সবাই, বিএসএফ বাড়ি পাঠিয়ে দিয়েছিল এবং সুখদেবপুরের বাসিন্দা সবাই গিয়েছিল বর্ডারে। আগে যেটা হতো যে বাংলাদেশি কোনো নাগরিক যদি নদীর কাছাকাছিও আসতো বা নামার চেষ্টা করত, তখন আমাদের প্রতিপক্ষ কর্তৃক তারা বাধাপ্রাপ্ত হতো, যেটা গত কিছুদিন ধরে আমরা এটাকে উতরিয়ে এসেছি। বর্তমানে এই নদীটা যেহেতু বাংলাদেশের সীমান্তের অন্তর্ভুক্ত, এখন এই নদীতে পুরো আধিপত্য এবং নদীর পুরো অধিকার যেটা, সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। এবং বর্তমানে আমাদের প্রতিপক্ষ কর্তৃক আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা কোনো রকমের বাধার সম্মুখীন হচ্ছেন না। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। সায়ন্ত, খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো, ঢাকা বা বাংলাদেশ এরা কি সবসময় একটা যুদ্ধ আবহ তৈরি করে রাখতে চায় যেন তেন প্রকারে? একদমই। দেখো, সাম্প্রতিককালে যে যুদ্ধ তারা মহড়া দিয়েছে, তারপরে কিন্তু কোথাও যেন তাদের যারা পলিটিক্যাল লিডার, বাংলাদেশের যারা পলিটিক্যাল লিডার, তারা কিন্তু উস্কানি দেওয়ার চেষ্টা করছে। আর সেই উস্কানি দেওয়ার অন্যতম উদাহরণ হচ্ছে এই আজ বৈষ্ণবনগরে যে ঘটনা ঘটেছে, অথবা যেটা নদিয়ার কৃষ্ণনগর সেক্টরের উল্টো দিকে 18 নম্বর ব্যাটালিয়ান, যেটা বাংলাদেশের দিকে, আর এদিকে হচ্ছে ভারতের দিকে 68 নম্বর ব্যাটালিয়ান, যে কৃষ্ণনগর সেক্টর, সেখানে যে ঘটনা ঘটেছে। বেপরোয়া যে হয়ে উঠেছে ঢাকা, তাকে নিঃসন্দেহে বলা চলে। আর সেই কারণে বারবারই উস্কানি দেওয়া হচ্ছে। ভারত যাতে কোনো রকম প্ররোচনায় পা না দেয়, সেই ব্যাপারে কিন্তু বিএসএফ জওয়ানদের সতর্ক করা হয়েছে। এমনকি তারা যেন এই বিষয়টি অত্যন্ত ঠান্ডা মাথায় বাংলাদেশের ফোর্সের সঙ্গে কথা বলে, সেই ব্যাপারেও যাবতীয় নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে। তবে সবথেকে গুরুত্বপূর্ণ, এই ধরনের আচরণের পরে কিন্তু বিএসএফের তরফে কড়া নোট দেওয়া হয়েছে বিজিবিকে। তারা এই ধরনের আচরণ কেন করলো সেটাও জানতে চাওয়া হয়েছে। যেভাবে বাংলাদেশের মিডিয়াতে দেখানো হয়েছে যে সে দেশের একজন লেফটেন্যান্ট কর্নেল ভারতীয় ভূখণ্ডে ঢুকে তাদের ভারতীয় জমিকে নিজেদের জমি বলে দাবি করছে, সেটাকে অন্যায় বলে দাবি করা হয়েছে। অর্থাৎ ভারতের জমিকে নয়, জলপথকেও তারা বলছে সেটা নাকি তাদের, এবং সেই নিয়ে প্ররোচনা দিচ্ছে, সেই নিয়ে বাক বিতণ্ডা
ঠান্ডা বাঁধিয়ে রাখছে এবং এই গোটা ঘটনা নিয়ে বিএসএফ এর ডিআইজি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার কি বলছেন শুনুন। मालदा में ऐसा कुछ नहीं है, वह हमारे फेंस का काम प्रगति पे है, जिस पे हमारे काउंटर पार्ट ने आपत्ति जताई थी, जिसकी आपत्तियों का जवाब दे दिया गया है। कार्य प्रगति पे सब कुछ शांति के साथ है, वहाँ पे कोई ऐसी बात नहीं है। কিভাবে দাপাদাপি শুরু করেছে বাংলাদেশ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু এই জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম বেয়াদবি সহ্য করা হবে না। টিভি9 বাংলার সীমান্তে বিজিবির উস্কানির খবর দেখে বাংলাদেশকে কড়া বার্তা শুভেন্দু অধিকারী। নদিয়া থেকে মালদা একাধিক সেক্টরে প্ররোচনা বর্ডার গার্ড বাংলাদেশের মানে বিজিবির। সকাল থেকে লাগাতার সেই খবর দেখাচ্ছি আমরা টিভি9 বাংলা। সেই ভিডিও প্রকাশ করে বর্ডার গার্ড বাংলাদেশকে তীব্র আক্রমণ রাজ্যের বিরোধী দলনেতা। বাংলার মানুষের প্রবল প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে বিজেপি। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম স্লোগান শুনে পালিয়েছে বিজেপি। ইউনুসের বর্ডার গার্ড বাংলাদেশকে কটাক্ষ শুভেন্দু অধিকারী। পাশাপাশি এত কিছুর মধ্যে গোয়েন্দাদের টার্গেট জেলবন্দি জঙ্গি যারা স্লিপার সেলের নেটওয়ার্ক বিস্তার করছে। তারিকুলের কথা আপনারা জানেন, খাগড়াগড় কাণ্ডে গ্রেফতার হওয়ায় তারিকুলকে জিজ্ঞাসাবাদ করে যেটা করে বেশ কিছু বিষয় জানতে পারা গিয়েছে। খাগড়াগড় কাণ্ডে তারিকুলের মতো আরও 9 জনের খোঁজ পেয়েছেন গোয়েন্দারা। এই 9 জন জেলে থেকে তারা তাদের যে স্লিপার সেল সেই সংগঠন বিস্তার করছিল, জেলে থেকে তারা যোগাযোগ চালাচ্ছিল বাইরে কারা কারা এই সংগঠনের কাজ করছে। ফলে সব মিলিয়ে এই 9 জন এই মুহূর্তে গোয়েন্দাদের আতশ কাচের তলায়। আমার সহকর্মী কৌশিক রয়েছেন, কৌশিকের কাছ থেকে জানবো। কৌশিক, দেখো, বহরমপুর জেলে বন্দী ছিল এই তারিকুল ইসলাম। তিনি জেলে থেকেই কিন্তু এবিটি আনসারুল্লাহ বাংলা টিমের তিনি সদস্যের সাথে যোগাযোগ রাখছিলেন এবং নেটওয়ার্ক বৃদ্ধি করার কাজ করছিলেন। তারিকুল জেলে বসে যেভাবে বৃদ্ধি করছিল সেটা সাধারণ মানুষ বলছে না, সেটা বলছে কিন্তু এসটিএফ, এবং এসটিএফ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে এই জেএমবি জঙ্গি তারিকুল ইসলামকে। সঙ্গে আরও 9 জন রয়েছে যারা কিন্তু এই জেলে বসে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তৈরি করার কাজ করছিলেন এবং এই জেলায় আরও তারা সক্রিয় স্লিপার সেলস তৈরি করার কাজ করছে। কৌশিকের 9 জনের কেস হিস্ট্রি কি? এই 9 জন খাগড়াগড় কাণ্ডের সঙ্গে যুক্ত। তারিকুলের পর তাদেরকেও জিজ্ঞাসাবাদ। দেখো, এই তারিকুল ইসলাম হচ্ছে খাগড়াগড় এবং বুদ্ধগয়া বিস্ফোরণে যুক্ত এবং তাকে সে গ্রেপ্তার করেছিল 2015 সালে। সে তারপর তার উপর যে মামলা হয় সেখানে তিনি দোষী সাব্যস্ত হয়, বর্তমানে জেলে ছিলেন। এই খাগড়াগড়ের পর থেকে 2018 সালে যখন এই তারিকুল জেলে ছিলেন সেই সময় আব্বাস আলী সাথে পরিচয় হয় জেলে এবং সেখানে মগজ দোলাই করেছিল এবং তারপর থেকে তার যোগাযোগ শুরু হয়। আব্বাস আলী একটি আরিজি মাদ্রাসা করে আব্বাস আলী, মিনারুল শেখ, সাজিবুল শেখদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো এই জেলে বসে, এবং এই জেলে বসে অন্যান্য দেশের সঙ্গে মানে দেশে যারা এদের হ্যান্ডেলার ছিল তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতো এবং নির্দেশ দিত এই জেলায় কিভাবে তাদের সংগঠন বৃদ্ধি করা যায়। এবং তারা আর বেশ কিছুদিনের মধ্যে রেহা হয়ে যেত, কারণ তাদের যে সাজা সেটা শেষের দিকে ছিল এবং এখান থেকে বেরিয়ে কিন্তু আরো একটা বড় সড়ো নাশকতার চক্র ছিল তারা। বুঝতে পেরেছি, তার মানে তারিকুলকে জিজ্ঞাসাবাদ করে বেশ কয়েকজনের কথা জানতে পারা গিয়েছে এবং তারা প্রত্যেকেই জেলে বসে থেকে এই স্লিপার সেলের সংগঠন, যেটা আমরা প্রথম থেকে বলছিলাম যে বিভিন্ন জঙ্গি সংগঠন নাম আলাদা হতে পারে, তারা একটা নির্দিষ্ট মিশন নিয়ে বোধহয় একত্রিত হওয়ার চেষ্টা করছিলেন। সেই কারণে বোধহয় তাদের এই নেটওয়ার্কিংটা এই মুহূর্তে গোয়েন্দাদের আতশ কাচের তলায়। ধন্যবাদ কৌশিক। একদিকে যখন বিজেপি সীমান্ত এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, দাপাদাপি করছে, প্ররোচনা দিচ্ছে, অন্যদিকে তখন কিন্তু হিন্দু নিপীড়ন যথারীতি চলছে বাংলাদেশে। আর এবার ধর্মান্তরণে রাজি না হওয়ায় এক হিন্দুকে একেবারে খুন করে রাস্তার মাঝে ফেলে দিয়ে যাবার অভিযোগ উঠছে। ঝালকাঠির ঘটনা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ ভদ্র। সুমন, কি তথ্য সামনে আসছে? দেখো, এই যে ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে একে কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই ধর্মান্তকরণের বা ধর্ম পরিবর্তনের জন্য একটা চাপ দেওয়া হচ্ছিল এবং তিনি কোনোভাবেই কিন্তু সেটা রাজি হচ্ছিলেন না এবং তার যে ভয়াবহ পরিণতি এই রকম একটা হবে, আজকে তার মৃতদেহ উদ্ধার হবে, প্রকাশ্যে পড়ে থাকবে, তাকে মেরে খুন করে প্রকাশ্যে ফেলে রাখা হবে, এটা কিন্তু তিনি বুঝতেও পারেননি। ফলে আজকের এই পরিস্থিতিটা জানান দিচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘু এবং সনাতনীদের অবস্থাটা কি। ইউনিস সরকার আজকে প্রায় 5 মাস হয়ে গেছে ক্ষমতায় বসেছেন, একের পর এক এমন সব কাণ্ড করেছেন যাতে সংখ্যালঘুদের ওপর নিপীড়ন
অত্যাচার এবং বেছে বেছে চাকরি থেকে তাদের বাদ দিয়ে দেওয়া এবং যা যা কাণ্ড ঘটিয়েছেন সবগুলোই কিন্তু হিন্দু এবং সনাতনীদের উপর আক্রমণ করে। আজকেও সেই একই ছবি। কয়েকদিন আগেই আমরা দেখিয়েছিলাম যে মা এবং মেয়েকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, কারণ তারা ধর্ম পরিবর্তন করতে রাজি হয়নি। এক্ষেত্রেও তাই হলো। ধর্ম পরিবর্তন যে একটা কত বড় অবস্থা হয়ে দাঁড়িয়েছে, মানে মোদ্দা বিষয়টা দাঁড়িয়েছে। ধন্যবাদ সুমন। রাধারমন দাস তিনি কি বলছেন আপনাদের শোনাবো। যেখানে ওয়ার্ল্ড 21st সেঞ্চুরির দিকে যাচ্ছে, পুরো গোটা বিশ্ব প্রোগ্রেস করছে, ওখানে এরকম খবর শোনার কি ধর্মের জন্যে কারো হত্যা করা হচ্ছে, ধর্মান্তরণের জন্য কারো হত্যা হচ্ছে, এটা খুব দুঃখনীয়। লাস্ট 5-6 মাস হতে চলেছে আমরা বাংলাদেশে যেটা দেখছি, এটা খুব একটা ব্ল্যাক এপিসোড, এটা ইতিহাসের খুব কলঙ্ক। আমরা এটাই আশা করব কি বাংলাদেশের যারা অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ারে রয়েছেন ওরা এটাকে থামাবে।